নমস্কার, বাংলা নেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পাঠ করব প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প সংসার সীমান্তে। সত্যই এ কাহিনী লিখিতে ইচ্ছা করে না। মনে হয় যে দুটি মানুষকে লইয়া এই গল্পের আয়োজন, তাহাদের কথা লিখিবার অধিকার আমার নেই। যাহাদের জন্য লিখিতেছি তাহারাই শুধু যে নিজেদের কঠিন ঔদাসীন্যের দ্বারা ইহাদের অপমান করিতে পারে তাহা নয়। এই দুইটি জীবনের গভীর মর্ম বুঝিবার মতো দরদ আমারও আছে কিনা সন্দেহ হয়। হৃদয়ের উদ্বৃত্ত আমাদের আর কতটুকু? নিজেকে ছাড়াইয়া আশপাশের কয়েকজনকে বিলাইতেইতে তাহা তো ফুরিয়াই যায়। আর উদারতা, এই শব্দটিকে এ পর্যন্ত কত ভাবেই না লাঞ্ছিত করিয়া আসিয়াছি। তবু একবার বলিবার চেষ্টা করিয়া দেখি। বিশ্রী বাদলের মতো সারাদিন সূর্যের দেখা পাওয়া যায় নাই। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িয়াছে। গভীর রাত্রেও তাহার বিরাম নাই। কয়দিন এই বৃষ্টি থামিবে কে জানে। শহরের এক প্রান্তে যে রাস্তাটিতে আমাদের গল্প শুরু হইবে, সাধারণ অবস্থাতেই তাহাতে চলা দেয়। গরুর গাড়ি ও মোটর লরির চাকায় তাহার যে হাল হইয়া থাকে তাহা বর্ণনা করা কঠিন। দিন রাতের অবিশ্রান্ত বৃষ্টিতে তাহার আরও শ্রী ফিরিয়াছে। পাশের নর্দমার সহিত তাহাকে আর পৃথক করিয়া চিনিবার উপায় নাই। রাস্তাটির নাম নাই বলিলাম। দুই পার্শ্বের যে কুৎসিত খোলা ও টিনের চালে ছাওয়া খুপড়িগুলি তাহার শোভা বর্ধন করিয়াছে, তাহাদের চেহারা হইতে এই রাস্তাটির পরিচয় মিলিবে। গভীর বাদলের রাতে রাস্তাটি একেবারে নির্জন হইয়া আসিয়াছে। আলোর ব্যবস্থা কোনো কালেই ভালো নয়। যেটুকু ছিল বৃষ্টিতে তাহা নষ্ট হইয়া গিয়াছে। সেই অবিশ্রান্ত বর্ষণ ধ্বনিমুখর অন্ধকারে দেখা যায় রাস্তার ধারে একটা চালার সামনে স্তিমিতভাবে অত গভীর রাত্রেও কেরোসিনের ডিবিয়া জ্বলিতেছে। বৃষ্টির ঝাপটা হইতে সযত্নে দুই হাতে কেরোসিনের ধূমবহুল শিখাটিকে যে আড়াল করিয়া বসিয়া আছে তাহার দুরাশার বুঝি আর অন্ত নাই। কিংবা হয়তো হতাশার শেষ সীমায় সে আসিয়া পৌঁছিয়াছে। তাহার মৃত মনের কাছে বাহিরের দুর্যোগের কোনো অর্থই আর নাই। প্রত্যহের অভ্যাসবশতই ক্লান্ত হতাশ চোখে পথের দিকে ব্যর্থ প্রতীক্ষায় সে বসিয়া আছে। কেরোসিনের ডিবিয়ার মৃদু আলোয় তাহাকে ভালো করিয়া দেখা যায় না। হাত দিয়া শিখাটিকে আড়াল করিবার দরুন তাহার মুখে ও দেহে গাঢ় ছায়া পড়িয়াছে। সত্য কথা বলিতে কি, দেখিবার আর সেখানে কিছু নাই। কোনোদিন তাহার দেহে ও মুখে প্রাণের শিখা দুটি ছিল কি না তাহাই সন্দেহ হয়। ধূম ও কালি এখন তাহার সর্বস্ব। নারীত্ব ও যৌবনে সে একটা কুৎসিত বিকৃতি মাত্র। ভিতর হইতে নিদ্রা জড়িত কণ্ঠে কে একবার বলিল, হ্যাঁ লা রজনী, বার দরজা বন্ধ করতে হবে না? সমস্ত রাত বসে থাকবি নাকি? এই বৃষ্টিতে যে পথে কুকুর বেড়াল বেরোয় না। দরজা হইতে রজনী কর্কশ কণ্ঠে কুৎসিত ভাষায় যে উত্তর দিল, অন্য সময় হইলে তাহা হইতে একটা তুমুল ঝগড়ার সূত্রপাত হইতে পারিত। কিন্তু যাহার উদ্দেশ্যে কথাগুলো বলা হইয়াছিল, নিদ্রার ঘোরে সে বোধ হয় ভালো করিয়া শুনিতে পায় নাই। আগামীকালের জন্য মুখরোচক কলহটিকে সে মুলতবি রাখিল, এমনও হইতে পারে। গায়ের কাপড়টা আরও একটু ভালো করিয়া জড়াইয়া রজনী দরজাতেই তেমনইভাবে বসিয়া রইল। কাপড় চোপড় তাহার ভিজে একাকার হইয়া গিয়াছে। যেখানটায় পা রাখিয়াছিল সেইখানে কাদা হইয়াছে প্রচুর। পা দুইটা যেন ঠান্ডা বরফ হইয়া গিয়াছে মনে হইতেছিল। তবু ইহার মধ্যে রজনীর উঠিলে চলে না। হয়তো এই দুর্যোগের রাত্রেও মাতাল হইয়া কেহ এ পথে আশ্রয়ের সন্ধানে আসিতে পারে। নেশার ঝোঁকে সে তো আর বাদ বিচার করিবে না। আরও ঘণ্টাখানেক এইভাবেই কাটিয়া গেল। হঠাৎ রজনী সচকিত হইয়া কান খাড়া করিয়া রহিল। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু তাহাদের রাস্তাটা যে ধারে কিছু দূর অগ্রসর হইয়া ক্রমশ ভদ্র হইবার চেষ্টা করিয়াছে, খোলার চালা পরিত্যাগ করিয়া একটি দুটি কোঠাও ভদ্র গৃহস্থ বাড়ি দুই পাশে পাইয়াছে, সেখানে হইতে যেন কাদার ভিতর কাহার পদশব্দ পাওয়া যাইতেছে। পদশব্দ ক্রমশই দ্রুত অগ্রসর হইতে লাগিল। না, কোনো মাতালের পায়ের শব্দ এ নয়।
কাদার ভিতর দিয়া দ্রুত বেগে কে যেন ছুটিয়া আসিতেছে বলিয়াই মনে হয়। রজনী নিরাশ হইল। জল বৃষ্টির ভিতর দিয়া কেহ যে ঊর্ধ্বশ্বাসে তাহার ঘরে আশ্রয় লইতে আসিতেছে না ইহা ঠিক। একলা বসিয়া থাকিতে একটু বুঝি তাহার ভয়ও করিতেছিল। ভয় অবশ্য তাহার অমূলক। মানুষের কাছ হইতে আশঙ্কা করিবার তাহার আর কিছু নাই। জীবনের চরম ক্ষতি তাহার তো হইয়াই গিয়াছে। রজনী জোর করিয়া বসিয়াছিল। হঠাৎ অন্ধকারের ভিতর হইতে কৃষ্ণাকায় একটি বিশাল মূর্তি বাহির হইয়া আসিল। আশ্চর্যের বিষয়, রজনীর দরজার কাছে আসিয়া এসে থামিয়াছে। পিছন দিকে একবার সে ফিরিয়া চাহিল। তাহার পর রজনীকে একেবারে বিস্মিত করিয়া দিয়া তাহারই কাছে আসিয়া চাপা গলায় তাড়াতাড়ি বলিল, চ তোর ঘরে চ। রজনী সত্যি এই আকস্মিক সম্ভাষণে একটি বিহ্বল হইয়া পড়িয়াছিল। প্রথমটা সে কোনো কথাই বলিতে পারিল না। স্থানুর মতো যেখানে বসিয়াছিল সেখানেই নিশ্চল হইয়া রহিল। কিন্তু তাহার বাকস্ফূর্তি হইবার পূর্বেই লোকটা অদ্ভুত একটা কাণ্ড করিয়া বসিল। হঠাৎ নিচু হইয়া ফু দিয়া তাহার কেরোসিনের আলোটি নিভিয়া দিয়া সে বলিল, ঢং করে তবু বসে আছে দেখো, কই তোর ঘর? এই অদ্ভুত ব্যবহারে ভীত হইয়া রজনী চিৎকার করিয়া উঠিতে যাইতেছিল, কিন্তু লোকটা তাহার পূর্বেই তাহার মুখে হাত চাপা দিয়াছে। রজনীর কণ্ঠ আর শোনা গেল না। লোকটা চুপি চুপি তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, ভয় নেই, চেঁচাস নি। রজনী ভীত ক্রুদ্ধ হইয়া লোকটার হাত ঠেলিয়া দিবার একটু চেষ্টা করিল, কিন্তু সে চেষ্টা বৃথা। লোকটা অসুরের মতো শক্তিতে তাহার গলার কাছটা চাপিয়া ধরিয়াছে। বেশি জোর জবরদস্তি করলে বুঝি টিপিয়াই মারিবে। অগত্যা বাধ্য হইয়াই সে চুপ করিল। লোকটা নিজেই উৎসাহী হইয়া টিনের দরজাটা বন্ধ করিয়া দিয়ে আবার বলিল, কি এইখানেই দাঁড়িয়ে থাকবো সারা রাত? রজনী সত্যিই ভয় পাইয়াছিল। বলিল, না, তুমি যাও। লোকটা অন্ধকারে রজনীর কণ্ঠ খুঁজিয়া এক হাত দিয়া তাহা জড়াইয়া ধরিয়া হাসিল। বলিল, দূর, কোথায় যাব এত রাতে? আরও কিছু সে বলিতে যাইতেছিল। হঠাৎ বাহিরে রাস্তায় কয়েকজনের পদশব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটার ভাবভঙ্গিও একেবারে বদলাইয়া গিয়াছে। সেই মুহূর্তেই রজনীর মুখে হাত ঢাকা দিয়া তীক্ষ্ণ চাপা গলায় সে বলিল, তুই শব্দটি করেছিস কি খুন করে ফেলবো। রজনী অবশ্য চেষ্টা করিল শব্দ করিতে পারিত না। লোকটা যে জোরে মুখে হাত চাপা দিয়েছে। বাহিরের পদশব্দ উহাদের দরজার কাছে আসিয়া বুঝি খানিক থামিল। কয়েকটা লোক কি যেন বলা বলি করিতেছিল। তাহার পর আবার পদশব্দ দূরে মিলাইয়া যাইতেই লোকটা তাহার হাত তুলিয়া লইয়া হাসিয়া বলিল, কেমন ভয় দেখিয়ে দিলাম দেখলি? কিন্তু ব্যাপারটা যে ঠাট্টার নয় তাহা রজনী বুঝিয়াছিল। লোকটাকে মনে মনে অত্যন্ত ভয় করিতে আরম্ভ করিল। সে মৃদুস্বরে একবার আপত্তি জানাইয়া বলিল, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি যাও, আজ আমার শরীর খারাপ। লোকটা এবার জোরে হাসিয়া উঠিল। শরীর থপে যায় খারাপ, তাই বাদলার রাতে রাস্তায় হাওয়া খাচ্ছি না? নে ছেনালি রাখ, কোথায় তোর ঘর? নিরুপায় হইয়া রজনী বলিল, দাও, টাকা দাও তাহলে আগে। অন্ধকারে তাহার হাতের মধ্যে সত্যই একটা টাকা গুজিয়া দিয়া লোকটা বলিল, নে, হলো তো। রজনী এবার ধীরে ধীরে পাশের দাওয়ায় উঠিয়া তাহার ঘরের চাবি খুলিল। ঘর বলিলে তাহাকে অতিরিক্ত সম্মান দেওয়া হয়। দুধারে টিনের পার্টিশনের মধ্যবর্তী খানিকটা অপরিসর স্থান মাত্র। মেঝেতে কোনো কালে বোধহয় সিমেন্ট দেওয়া হয়েছিল, এখন তাহার চিহ্নও নাই। নোংরা একটা বিছানা ও ভাঙা তোরঙ্গই অবশ্য অধিকাংশ স্থান জুড়িয়া আছে। মেঝের বাকি অংশ যেটুকু দেখা যায় তাহা বহুদিনের মানুষের পদাঘাতে ক্ষতবিক্ষত। উপরে খোলার চাল, সেখানকার একটি বাঁশ হইতে তার দিয়া টাঙানো চিমনি ভাঙা হ্যারিকেন লণ্ঠনটি মিটমিট করিয়া জ্বলিতেছিল। রজনী ঘরে ঢুকিয়া তাহার আলোটাই একটু বাড়াইয়া দিল। তাহাতে আলোকের অভাব কিন্তু দূর হল না।
শিখাটি আরও বেশি ধুমোদ্গীরণ করিতে লাগিল মাত্র। মেঝের উপরকার ময়লা ছিন্ন বিছানায় একটি বালিশের উপর কনুইয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছে। রজনী তাহার দিকে চাহিয়া বিরক্ত হইয়া বলিল, কি করলে বলো তো? জুতোটা বাইরে খুলে রেখে আসতে হয় না? সমস্ত ঘর যে কাদায় কাদা হয়ে গেল, এই মুক্ত করবে কে? সত্যই লোকটার ছেঁড়া জুতোর সঙ্গে রাস্তার প্রচুর কাদা ঘরে আসিয়া ঢুকিয়াছে। ঘরে আসিয়া লোকটার চেহারা ও মেজাজ দুই বদলাইয়া গিয়াছে মনে হলো। রজনীর কথায় হাসিয়া জুতো জোড়া পা হইতে খুলিতে খুলিতে সে বলিল, ইস, কি আমার রাজপ্রাসাদ রে, জুতোর কাদায় নোংরা হয়ে যাচ্ছে। কথাগুলার পিছনে কিন্তু আঘাত করিবার ইচ্ছা আছে বলিয়া মনে হইল না। গলার স্বরে ও বলিবার ভঙ্গিতে হাসিয়া ফেলিয়া রজনী বলিল, তোমারই বা কি এমন সোনার খড়ম যে বিছানায় উঠতে চায়? ছেঁড়া জুতা দুইটা পা হইতে খুলিয়া উপুর করিয়া ধরিতেই পোয়াখানেক ময়লা জল তাহা হইতে বাহির হইল। লোকটা হাসিয়া বলিল, এমন জুতোর তুই নিন্দে করিস? দেখেছিস, এই ডেঙ্গায় হলো জুতো, আর জলে নামলেই নৌকো। ময়লা জলে ঘরটা আরও নোংরা হইয়া যাইতেছিল, কিন্তু এবার রজনী রাগ করিতে ভুলিয়া গেল। লোকটাকে এই সময়ের মধ্যে সে বেশ ভালো করিয়া দেখিয়া লইয়াছিল। বাহিরে তাহাকে যতখানি বিশালাকায় মনে হইতেছিল, অতখানি জবরদস্ত চেহারা তাহার নয়। মাঝারি দোহারা গরম, কেমন একটু পাকাইয়া গিয়াছে। হাত পায়ের শিরাগুলো দড়ির মতো মোটা মোটা। মুখখানা চোয়ারে হইল কেমন যেন কুৎসিত নয়। চোখে ও ঠোঁটের কোণে সর্বদাই একটু হাসির ভাব লাগিয়াছে, নির্দোষ ব্যঙ্গের হাসি। সমস্ত মুখখানা বুঝি সেই জন্যই একেবারে আকর্ষণ শক্তি হারায় নাই। বয়স অবশ্য তাহাকে দেখিয়া বুঝিবার উপায় নাই। রজনীর মনে হইল 30 হইতে 40-এর মধ্যে যে কোনো বয়স তাহার হইতেই পারে, কিন্তু বয়স যাহাই হোক, লোকটার স্বাস্থ্য ও শক্তি অটুট আছে। লোকটা তাহার ভিজা জামা খুলিতেছিল, বলিল, শুকনো একটা কাপড় থাকে তো দে পরি। শুকনো কাপড় কাঁদছে, থাকলে আমি এই ভিজে কাপড়ে থাকি? বলিয়া রজনী হাসিল। ওই ভিজে কাপড়ে থাকবি নাকি সারা রাত? লোকটা অবাক হইয়া তাহার দিকে চাহিল। তাছাড়া কি করব? লোকটা হুঁ বলিয়া চুপ করিয়া রহিল। বিছানার উপর ন্যাকড়ায় জড়ানো একটা কি জিনিস পড়িয়াছিল। রজনী হঠাৎ সেই দিকে হাত বাড়িয়া বলিল, ওতে কি আছে দেখি? এই সামান্য ব্যাপারে লোকটা এমন চটিয়া যাইবে কে জানিত। নিমেষের মধ্যে পুটলিটাকে রজনীর নাগালের বাইরে সরাইয়া সে ক্রুদ্ধ হইয়া বলিল, খবরদার বলছি, ওধারে হাত বাড়ালে হাত ভেঙে দেব। থরথর করিয়া রজনী জবাব দিল, ইস, কি আমার 7 রাজার ধন নিয়ে এসেছিস? ছুলে ক্ষয়ে যাবে। লোকটা এ কথার উত্তর দিল না। পুটলিটা নোংরা একটা বালিশের তলায় রাখিয়া তাহার উপর মাথা দিয়া শুইয়া পড়িল। কথায় বার্তায় এতক্ষণ তাহাদের পরস্পরের প্রতি সন্দিগ্ধ বিরোধের ভাব যেটুকু কাটিয়া গিয়াছিল, সেটুকু আবার এখন ঘনাইয়া আসিয়াছে মনে হইল। এই লোকটাকে শেষ মুহূর্তে পয়সার লোভে ও পীড়নের ভয়ে ঘরে স্থান দেওয়ার জন্য এখন রজনীর আফসোস হইতেছিল। সে তো তখন ইচ্ছা করলে চেঁচাইয়া বাড়ির সকলকে জাগাইয়া তুলিতে পারিত। লোকটা কিন্তু এক মুহূর্তেই তাহাকে গলা টিপিয়া মারিয়া ফেলিতে পারিত না। এই উগ্র প্রকৃতির অপরিচিত লোকটার সহিত সারা রাত একত্র কাটাইবার চিন্তায় রজনীর ভয় ভয় করিতে লাগিল। লোকটা খুনি ডাকাত কিনা কে জানে। সারা রাত সে জাগিয়া কাটাইবেই বলিয়া সংকল্প করিল। ঘরের দরজার ভিতর হইতে চাবি দিয়া চাবিটি গোপনে আঁচলে খুঁটে বাঁধিয়া আলো নিভাইয়া যখন সে শুইয়া পড়িল, তখন রাত প্রায় 2টা। অনেক রাত পর্যন্ত সে জোর করিয়াই জাগিয়াছিল, কিন্তু ভোরের দিকে শরীর আর সহিল না। কখন যে সে ঘুমাইয়া পড়িয়াছে তাহার মনেই নেই। সকালে সচকিত হইয়া চোখ খুলিবার জন্য সঙ্গে সঙ্গে রজনী টের পাইল বাড়িতে বিষম হট্টগোল বাঁধিয়াছে। বাড়ির অন্যান্য অধিবাসিনীরা তাহার রাত্রের অতিথির কথা জানে না। কয়েকজন তাহার ঘরে ঢুকিয়া
তীব্র স্বরে ভৎসনা করিতে শুরু করিয়াছে। হ্যাঁ লো, তোর আক্কেল কি বল দেখি? সদর দরজা হাট করে নিজের দরজা খুলে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস। রজনী ধর্মর করিয়া একবার বিছানায় উঠিয়া বসিল। সত্যই ঘরে কেহ কোথাও নাই, দরজা সত্যই খোলা। কে আরেকজন বলিল, আমরা সবাই তো বেহুঁশ হয়ে ঘুমোচ্ছি, যদি সব চুরি হয়ে যেত। কিন্তু চুরি যা হইবার রজনীরই হইয়াছে। তাহার আঁচল হইতে চাবি লইয়া যে দরজার তালা খুলিয়াছে, টাকাটি লইতে সে ভোলে নাই। রজনীর সমস্ত মুখ কঠিন হইয়া উঠিল। অশ্রুর উৎস একেবারে শুকাইয়া না গেলে সে বুঝি কাঁদিয়াই ফেলিত, কিন্তু তবু কাহাকেও সে কিছু বলিল না। এই নিদারুণ প্রবঞ্চনার কথা কাহাকেও বলিয়া সে হাস্যাস্পদ হইতে চাহে না। তাহাদের রাস্তারই এক গৃহস্থ বাড়িতে গতরাত্রে শীত কাটিবার চেষ্টা কাহারা করিয়াছিল বলিয়া দুপুরবেলা যখন সংবাদ পাওয়া গেল, তখনও মনের সন্দেহ সে মনেই চাপিয়া রাখিল। বিশাল পৃথিবীর দুইটি হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত, এমন স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এই মিলনই একাধারে প্রথম ও শেষ হইতে পারিত, কিন্তু ভাগ্যের ইচ্ছা অন্যরূপ। দুপুরবেলা রজনীর তখনও রান্নার আয়োজন চলিতেছে। সংকীর্ণ দাওয়ার উপর বসিয়া শিলে করিয়া সে বাটনা বাটিতেছিল। হঠাৎ দরজার সামনে একজনকে দেখিয়া চমকাইয়া উঠিল। লোকটা দিব্য ভোল ফিরাইয়া আসিয়াছে। ফর্সা কাপড়, গায়ের জামাটাও বোধ হয় নতুন। তালিমারা জুতোটায় আর কিছু না হোক বেশ করিয়া কালি মাখাইয়া চকচকে করা হইয়াছে। মাথায় ঝাঁকড়া চুলের মাঝখান দিয়া লম্বা টেরিকাটা। তবু রজনী চিনিল। লোকটা দরজায় দাঁড়াইয়া তাহার দিকেই চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিতেছিল। রজনী মুখ তুলিতে কাছে আসিয়া বলিল, কি গো, চিনিতে পারো? ঘৃণায় রাগে সহসা রজনীর সমস্ত শরীর রে রে করিয়া উঠিল। জীবনের উপর, ভাগ্যের উপর যত আক্রোশ তাহার মনের মধ্যে জমা হইয়াছিল, সমস্ত যেন আজ মিলিত হইয়া পথ খুঁজিয়া পাইয়াছে। কোনো জবাব না দিয়া উন্মত্তের মতো নোড়াটা তাহার দিকে ছুড়িয়া মারিল। নোড়াটা লাগিলে কি হইতো বলা যায় না, কিন্তু সৌভাগ্যের বিষয়ে উপযুক্ত সময় লোকটা মাথাটা সরাইয়া লইয়াছিল। নোড়াটা সামনের টিনের দেওয়ালে গিয়া প্রচণ্ড শব্দে লাগিল। আশপাশে যাহারা ছিল তাহারা শব্দ শুনিয়া হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিল। লোকটা তখনও দাঁড়াইয়া দাঁড়িয়া হাসিতেছিল। নোড়ার আঘাতটা ফসকাইয়া যাওয়ায় মনে মনে আশ্বস্ত হইল রজনীর রাগ তখনও যায় নাই। চিৎকার করিয়া সকলকে ডাকিয়া সে জানাইতে লাগিল যে এই বদমাইশ লোকটাই সেদিন তাহাদের রাস্তার গৃহস্থ বাড়িতে শীত কাটিয়াছে এবং তাহার আঁচল হইতে টাকা খুলিয়া পলাইয়াছে। তাহাকে ধরিয়া পুলিশে দেওয়া হোক। চিৎকার শুনিয়া বাড়ির সমস্ত মেয়েরা এবং কয়েকটি পুরুষ তখনও জড়ো হইয়াছে। লোকটা এমন কাণ্ড হইবে আশা বোধ হয় করে নাই। মুখের হাসি ভান করিল সে এবার পলাইবার পথ খুঁজিতেছিল। কিন্তু এতগুলো লোক তাহাকে একা পাইয়াছে। রজনীর কথা বিশ্বাস হোক আর না হোক, তাহারা এমন মজা ছাড়িবে কেন? একজন হঠাৎ সাহস করিয়া তাহার ঝাঁকড়া চুল ধরিয়া টানিয়া বলিল, শালা চোর, আবার ভদ্রলোক সেজে এসেছে। আর যায় কোথায়? অন্য সকলে বোধহয় এই প্রেরণাটুকুর অপেক্ষাতেই ছিল। সকলে মিলিয়া লোকটার উপর ঝাঁপাইয়া পড়িল। কিল, চর, লাথি যে যাহা পারিল মারিতে কসুর করিল না। লোকটা জোয়ান, কিছুক্ষণ সে জুজিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু মারও সে সেই জন্যেই বেশি খাইল। তাহার জামা কাপড় ছিঁড়িয়া আধবোনা না করিয়া দেওয়া পর্যন্ত মেয়ে পুরুষ কেহ নিরস্ত হইল না। বোধহয় হাঙ্গামার ভয়েই শুধু পুলিশে দিতে তাহারা বাকি রাখিল। রজনী মারামারিতে যথাসম্ভব যোগ দিয়াছে। এখন দাবার উপর দাঁড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে গাল পাড়িতেছিল। আঁচল থেকে টাকা খুলে নেবে না, পাজি বদমাস কোথাকার।
বাড়ির বাহিরেও তখন পথিকদের ভিড় জমিয়া গিয়াছে। অতিরঞ্জিত হইয়া ইতিমধ্যে ব্যাপারটা মুখে মুখে ফিরিতেছিল। নানা জনে নানা রকম মন্তব্য করিতেছিল। লোকটা তখন অবসন্নভাবে উঠানের উপর পড়িয়া, গায়ের মাথার অনেক জায়গা কাটিয়া রক্ত বাহির হইতেছে। কাতরভাবে সে ধুকিতেছিল। কে একজন বাহির হইতে খবর দিল যে মারামারির সংবাদ শুনিয়া পুলিশ আসিতেছে। আরেকজন বলিল, পুলিশ এলে তো যারা মেরেছে তাদেরও ছাড়বে না বাপু, চোরকে ধরিয়ে দিতে পারো, মারবার তোমরা কি? হ্যাঁ, আর মার বলে মার, লোকটা তো মরেই গেছে। কথাটা মিথ্যে নয়, যুক্তিযুক্তও বটে। যাহারা এতক্ষণ সোৎসাহে হাত চালাইয়াছিল তাহারা যে যার সরিয়া পড়িবার চেষ্টা করিল। জনমতের গতি ফিরিয়াছে। একজন বলিল, চোর বলিয়ায় যে মানলে, চোর চিনলে কে শুনি? চোর কি ওর গায়ে লেখা আছে? বাহির হইতে একজন আসিয়া সহানুভূতি জানাইয়া বলিল, তুমিও তো আচ্ছা লোক হে, মার খেয়ে চুপ করে পড়ে আছো। থানায় চলো, একটা ডায়েরি করে আসি, মারার মজাটা সব টের পেয়ে যাবে। উঠিবার শক্তি ছিল না বলিয়াই বোধ হয় লোকটা কোনো উত্তর না দিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। যাহারা মারিয়াছিল তাহাদের অনেকেরই পুলিশের ভয়ে রাগটা তখন রজনীর উপর গিয়া পড়িয়াছে। বাড়ির ভিতর হাঙ্গামা হইবার ভয়ে বাড়ির অধিস্বামিনী ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রজনীর কাছে আসিয়া ঝঙ্কার দিয়া সে বলিল, দোস্ত এই মগের, চোর চোর বলে পড়া মাথায় করে তুললে কে? এখন ঠেলা সামলাক। রজনীর গালাগাল খানিক আগেই বন্ধ হইয়া গিয়াছে। সমস্ত ব্যাপারটার এই পরিণতি দেখিয়া ভয় সে কাঠ হইয়া দাঁড়াইয়াছিল। দুই একজন প্রহৃত লোকটাকে তখনও থানায় গিয়া ডায়েরি করাইবার জন্য পিড়াপিড়ি করিতেছে। বাড়িওয়ালি আবার তীব্র স্বরে বলিল, ঢং করে দাঁড়িয়ে আছিস যে বড়, লোকটা ওইখানেই পড়ে থাকবে নাকি? থানা পুলিশ না হলে সুখ হচ্ছে না। না কেন বলা যায় না, প্রহৃত হইয়াও থানায় যাইবার আগ্রহ লোকটার বিশেষ নাই। বাড়িওয়ালির ধমক খাইয়া ভয়বিহ্বল রজনী তাহাকে আসিয়া তুলিবার চেষ্টা করিতে গেলে সে নিজেই কষ্ট করিয়া উঠিয়া ধীরে ধীরে রজনীর কাঁধে ভর দিয়া তারই ঘরে গেল। থানায় খবর দিয়া অন্যায় প্রতিকার করিবার জন্য যাহারা ব্যস্ত হইয়াছিল তাহারা ইহাতে খুশি হইতে পারিল না। বাহিরের দরজার কাছে ঘোঁট অনেকক্ষণ ধরিয়া চলিল। লোকটা কোনো প্রকার হাঙ্গামা না করিয়া রজনীর ঘরে যাওয়ায় বাড়িওয়ালি অনেকটা আশ্বস্ত হইয়াছিল। রজনীর ঘরে ঢুকিয়া আহত ব্যক্তির শুশ্রূষা সম্বন্ধে অনেকক্ষণ ধরিয়া বহু মূল্যবান সদুপদেশ দিয়া যখন সে বিদায় হইল, তখনও রজনী জল দিয়া তাহার ক্ষত স্থানগুলি ধোয়াইয়া দিতেছে। বাড়িওয়ালি চলিয়া যাওয়ার পর লোকটা একবার উঠিবার চেষ্টা করিল। ভীত পাংশু মুখে তাহাকে শোয়াইবার চেষ্টা করিয়া রজনী বলিল, উঠছ কেন? কোথায় যাবে? যন্ত্রণা বিকৃত মুখেও হাসির চেষ্টা করিয়া লোকটা বলিল, থানায় যাব না রে, যাব না, ভয় নেই। পেটটাই বড় বেদনা, বেটাটা বড় জোরে লাথি মেরেছে, একটু সেঁক দিতে পারিস? রজনী তাহার আয়োজনেই বাহিরে গেল। নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনি করিয়াই হইল। লোকটা কয়েকদিন ধরিয়া রজনী ঘরেই আছে। মার খাইবার দিন হইতে তাহার প্রবল জ্বর। যাইবে সে আর কোথায়? রজনীকে বাধ্য হইয়াই সেবা করিতে হইতেছে। ব্যাপারটার সমস্ত দোষ তাহার ঘাড়ে চাপাইয়া বাড়ির আর সকলের দিব্য নিশ্চিন্ত হইয়া গিয়াছে। ঘরে বসাইয়া একটা লোকের দিনের পর দিন শুশ্রূষা করা রজনীর সাধ্য নয়। প্রথম দিন লোকটা পকেট হইতে গোটা কয়েক টাকা বাহির করিয়া দিয়েছিল বলিয়া কোনো মতে চলিতেছে। রজনী এ দায় হইতে কোনো রকম নিষ্কৃতি পাইলেই বোধহয় বাঁচে। পুলিশের ভয়ে সম্ভবত সে এ পর্যন্ত কোনো উচ্চবাক্য করিতে পারে নাই। কিন্তু হপ্তা কাবার হইবার পরও লোকটার যে সারিবার লক্ষণ নাই। রজনীর ধৈর্য আর কতদিন থাকে? সকালে ঘায়ের পুটি খুলিতে খুলিতে সে মুখ ঝামটা দিয়া বলিয়াছে, ভিটকেলমি করে কদিন পড়ে থাকা হবে শুনি? আমি আর পারবো না, তা যা হয় হোক। যা হয় হোকটা পুলিশের ব্যাপার সম্বন্ধে রজনীর সে ভয় এখনো বুঝি একটু আছে। লোকটা সঙ্গে সঙ্গে উত্তর দেয়,
পারবি নাকি? এতগুলো কড়কড়ের টাকা কি মাগনা দিলাম? ইস, কত তোরা তোরা টাকাই না দিয়েছিলে। 8 দিন ধরে ওষুধপত্র সব 5 টাকায় হচ্ছে, কেমন? হ্যাঁ, নাই বা হলো, তুই দিবি টাকা? হাতে হাত করা থেকে বেঁচে গেছিস জানিস? রজনীর সাহস বাড়িয়াছে। রাগের মাথায় সে বলিল, হ্যাঁ, হাতে হাত করা সবাই দিচ্ছে। জানা তুই পুলিশে, আমিও বলতে জানি। শীতকাঠি নিয়ে প্রথম দিন ঘরে ঢুকেছিলি, মনে নেই? লোকটা রাগিয়া বলে, এই, তুই দেখেছিস? দেখিনি আবার? সেদিন পুটলির ভেতর কি ছিল তারা খেয়ে আমার ঘরে তো ঢুকেছিল লুকোতে, বুঝি না আমি কিছু? লোকটা তাচ্ছিল্য ভরে বলে, বুঝেছিস তো বুঝেছিস। অগর দাস, অগর দাস কাউকে ভয় করে না। নীরবে খানিকক্ষণ ঘা ধোয়ানো চলে। অঘোর একসময় বলে, এই জ্বরে জ্বরে মুখটা বড় খারাপ হয়েছে, আজ একটু অমল রাখতে পারিস? রজনী ঝংকার দিয়া বলে, হ্যাঁ পারি না, উনুনের ছাই রাঁধতে পারি, শখ কত। খায়ে পুচ শুকোচ্ছে না, অম্বল খাবে। অঘোর সারিয়া উঠিয়াছে, কিন্তু এখনও এ আশ্রয় পরিত্যাগ করে নাই। দিনে রাত্রে রজনীর সঙ্গে রোজ তাহার ঝগড়া বাঁধে। রজনী গালাগাল দিয়া বলে, কাল যদি তুই বাড়ি থেকে দূর না হস, তোর মুড়ো ছাঁটা মারব। অঘোর প্রচণ্ড শপথ করিয়া জানায় যে পরদিন প্রাতঃকাল হইতে সে রজনীর আর মুখদর্শন করিবে না, কিন্তু যাই যাই করিয়া যাওয়ার হইয়া উঠিতেছে না। ছন্নছাড়া জীবনে স্থান হইতে স্থানান্তরে ভাগ্যের দ্বারা খালি বুঝি সে বিতাড়িত হইয়াই ফিরিয়াছে। একটুখানি নিশ্চিন্ত বিশ্রামের স্থান বুঝি তাহার কখনো মিলে নাই, তাই যাইতে তাহার সহজে মন উঠে না। রজনী অন্য সময় গাল পাড়িলেও সকালবেলা কেমন করিয়া ঝাঁটা মারিয়া তাড়াইবার কথাটা বিস্মৃত হইয়া যায়। অঘোর একেবারে অবুঝ নয়। ইতিমধ্যে একদিন বাহির হইয়া সে কয়েকটা টাকা কোথা হইতে সংগ্রহ করিয়া আনিয়া রজনীর হাতে দিয়াছে, কিন্তু সেই সঙ্গে ফরমাস যাহা করিয়াছে তাহার বহর বড় কম নয়। রজনী টাকা কয়েকটা রাগের মাথায় মেঝের ওপর ফেলিয়া দিয়া বলিয়াছে, আমার টাকার দরকার নেই, অমন টাকা আমি ঢের দেখেছি। আমি কি তোর কেনা বাদি যে যা হুকুম করবি তাই করব? টাকা ফেলিয়া দেওয়ার ব্যাপারটা প্রথমটা মুখ গম্ভীর করিয়া অঘোর বলিয়াছে, এই দেখ, এই লোক আমি কিন্তু বড় ভালো নয়, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না বলছি। কিন্তু খানিক বাদে আসিয়া তাহার পিঠে হাত বুলাইয়া বলিয়াছে, এই আহা, এই রাগ করিস কেন? তুই রাধিস ভালো, তাই তো, তাই না বলছি বল। এই সাদে সাদে করে কি এখানে পড়ে আর কি? তোর রান্না খাওয়ার পর মুখে আর কিছু রোচে না। থাক, আর আদিক্ষেতের দরকার নেই বলিয়া রজনী শেষ পর্যন্ত নিজেই টাকাগুলো তুলিয়া লইয়া গিয়াছে। কিন্তু এমন করিয়াও বেশি দিন চলিল না। একদিন টাকা কড়ির ব্যাপার লইয়াই অত্যন্ত কুৎসিতভাবে ঝগড়া করিবার পর অঘোর সত্যই সকালবেলা চলিয়া গেল। বাড়িওয়ালি সংবাদ পাইয়া রজনীকে ভর্ৎসনা করিয়া বলিল, কে বলে যেতে দিলি তুই? তবু তো তো খরচটা চালাচ্ছিল। রজনী রুক্ষ কণ্ঠে বলিল, খরচ চালাচ্ছিল না আর কিছু, খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেল, আপদ গেছে বেঁচেছি। তাহার পর আপনপনি বলিল, এবার এলে দরজা থেকে খ্যাংড়া মেরে বিদায় করে দেব। কিন্তু সেই দিন গভীর রাত্রে তাহাদের দরজার কড়া নাড়িয়া ওঠা মাত্র ধরফড় করিয়া উঠিয়া প্রথম দরজা খুলিতে যে গেল সে রজনী। অত রাত পর্যন্ত অকারণে কেন সে জাগিয়াছিল কে জানে। সত্যই অঘোর ফিরিয়া আসিয়াছে, কিন্তু চেহারা কেমন যেন অদ্ভুত। জামা কাপড়ে ধুলি কাদা লাগিয়াছে, কপালের উপর পূর্বের যে ক্ষতটার দাগ এখনো মিলায় নাই তাহা হইতে আবার রক্ত বাহির হইতেছে। রজনী জিজ্ঞাসা করিল, এ কি হয়েছে? ও কিছু না বলিয়া পকেট হইতে অঘোর যাহা বাহির করিল তাহা দেখিয়া বিস্ময়ের অবধি রহিল না। এত টাকা একসঙ্গে সে কবেই বা দেখিয়াছে। অঘোর হাত বাড়াইয়া তাহাকে সেগুলো দিতে যাইতেছিল। রজনী সবাই হাতটাকে সরাইয়া বলিল, না 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 না, ও চাই না। তাহার মনের সন্দেহ দৃঢ় হইবার সঙ্গে সঙ্গে ভয় তাহার বাড়িয়াছে। অঘোর হাসিয়া বলিল, কেন রে, হলো কি?
খানিক চুপ করিয়া থাকিয়া ভীত অস্পষ্ট কণ্ঠে রজনী বলিল, সত্যি বল দেখি, তুই তুই চুরি করেছিস কি না? অঘর তাহার দিকে তাকাইয়াই মুচকিয়া একটু হাসিল মাত্র, উত্তর দিল না। রজনী আবার বলিল, এই বল, আমার গা ছুঁয়ে। এই যদি করেই থাকি? যদি করিয়েই থাকি, ধরা পড়লে কি হতো? কি আর হতো? জেল। আর বেশ কিছু তো নয়, সে আবার অভ্যেস আছে। রজনী সভয় খানিক চুপ করিয়া দাঁড়াইয়া রহিল, তারপর অস্ফুট স্বরে জিজ্ঞাসা করিল, পালাতে গিয়েই কপালটা কেটেছে তো? কপালের রক্তটা কাপড় দিয়া মুছিয়া অঘর বলিল, ব্যাটাটা ঢিল ছুড়ল যে। রজনী হতাশভাবে বলিল, অমনি করেই তুই কোনোদিন মরে যাবি। তা গেলেই বা কার কি? হ্যাঁ, এই অজ্ঞাত দাসের জন্য তিন কুলে কাঁদবার কেউ নেই, শুনলে? রজনী তখন কোনো কথা আর বলিল না। ঘণ্টাখানেক বাদে বিছানায় শুইয়া হঠাৎ অঘরের গলায় হাত রাখিয়া রজনী বলিল, একটা কথা বলবো, রাখবি বল? নিদ্রাজড়িত স্বরে অঘর বলিল, কি? তুই আর চুরি করতে পারবি নে, বল। ঘুমের ঘরে আচ্ছা বলিয়া অঘর পাশ ফিরিয়া শুইল। রজনী কিন্তু তাহাকে নিশ্চিন্তভাবে ঘুমাইতে দিল না। হাত ধরিয়া ঝাঁকানি দিয়া বলিল, ওরকম আচ্ছা বললে হবে না, তুই দিব্যি করে বল, কখনো আর চুরি করব না, বল। কাঁচা ঘুম ভাঙায় অঘর চটিয়া গিয়াছিল, বলিল, সবাই কি ডাকাতি করে খাবো? হ্যাঁ, না, তুই একটা কাজকর্ম দেখ। এই কাজকর্ম দেবে কে? তুই বাজে বকিস নি, ঘুমোতে দে। কিন্তু রজনী ছাড়িল না, আবার তাহার হাত ঝাঁকানি দিয়া একটু কঠিন স্বরে বলিল, না, তোকে চুরি ছাড়তে হবে, না হলে এখানে আর আসতে পাবি নে। ও, তবেই তো আমার গোকুল অন্ধকার হয়ে যাবে। বলিয়া অঘর আবার পাশ ফিরিল, কিন্তু এবারে খানিক বাদে প্রথম কথা সেই কহিল, বলিল, কাজকর্ম পাওয়া কি এতই সোজা রে? আর তাছাড়া দলের লোকরা ছাড়বে কেন? যদি বা একটা ভালো কাজ পাই, পুলিশ আর দলের লোকেরা পিছু লেগে অস্থির করে দেবে না বল? দল তুই ছেড়ে দিবি? শোন, এদেশে থাকতে তারা জো নেই। রজনী ইহার পর অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তবে তবে তুই এদের ছেড়ে চলে যা। অন্ধকারের মধ্যে অঘরে হাস্যধ্বনি শোনা গেল, বলিল, তুই যাবি সঙ্গে? রজনী সত্য দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমি যাব কি রে? দুজনেই তাহার পর নীরব। অঘর একবার খানিক বাদে রজনীকে ঠেলা দিয়া জিজ্ঞাসা করিল, কি রে, ঘুমলি নাকি? না। তুই যেতে পারবি না কেন? রজনী হতাশরে বলিল, আমার এখন কত দেনা, বাড়িওয়ালির কাছে, কিস্তিদারের কাছে, তারা যেতে চাইলে ছাড়বে কেন? হঠাৎ উৎসাহিত হইয়া অঘর বলিল, আমি যদি সব দেনা শোধ করে দিই? কিন্তু রজনীর একথায় বিশ্বাস নাই। বলিল, সে অনেক টাকা, তুই পারবি কেন? এই অঘর দাস ইচ্ছে করলে কি না পারে, তুই বল তাহলে যাবি আমার সঙ্গে? তাহলে তোকে সত্যি কথাটা বলি, এ কাজে মাঝে মাঝে মাইরি ঘেন্না ধরে যায়। খালি সাবধান, শুয়ে বসে একটু স্বস্তি নেই। চ, একেবারে দিল্লি আগ্রায় চলে যাব। রজনী কিন্তু তাহার উৎসাহে বাধা দিয়াই বলিল, তুই কি করে টাকা জোগাড় করবি? এমনি চুরি করে তো, সে আমার দরকার নেই। হাত বাড়াইয়া রজনীকে অন্ধকারে কাছে টানিয়া অঘর বলিল, এই তোর গা ছুঁয়ে বলছি, এই শেষবার, ব্যাস, তারপর চুরি বিদ্যা খতম।
পরদিন বিকেলবেলা অঘোর নতুন একটা প্রকাণ্ড তোরঙ্গ ঘাড়ে করিয়া আনিয়া রজনীর ঘরে ঢুকিল। রজনী বিস্ময়ে আনন্দে হাসিয়া বলিল, ও মা, বাক্স আনতে বলেছিলাম বলে ওই অত বড় একটা ঢাউস জিনিস আনতে হয়? এই, ওর ভেতরে শুবি না কি রে? অঘোর মুখ টিপিয়া হাসিতে হাসিতে তোরঙ্গের তালা খুলিয়া ফেলিল। ভিতরে জিনিসপত্র দেখিয়া রজনী তো অবাক। অঘোর কাপড় জামা হইতে থালা গেলাস পর্যন্ত কত জিনিসই না কিনিয়া আনিয়াছে। রজনী পরিহাস করিয়া বলিল, ইস, করেছিস কি? এত সাজ সরঞ্জাম কেন বলতো? বিয়ে করতে যাচ্ছি যে। মরণ আর কি, আধবুড়ো এমন চুয়ারের কাছে মেয়ে দেবে কে? বলিয়া রজনী হাসিতে লাগিল। অঘোর গম্ভীর হইয়া বলিল, নাহলে চুরি করে নেব। রজনীর হাসি তাহার পর আর থামিতে চাহে না। গ্লানির প্রগাঢ় অন্ধকারে যাহাদের অতীত লুপ্ত হইয়া গিয়াছে, বর্তমান যাহাদের ক্লেদপঙ্কিল, তাহারাও ঘর বাঁধিতে চায়। পৃথিবীর ভাগ্যবান নরনারীদের জীবন লীলার অনুকরণ করিতে তাহাদেরও সাধ যায়। ভাবি সংসার সম্বন্ধে দুইজনের ইতিমধ্যে অনেক মধুর আলাপ হইয়া গিয়াছে। রজনী বলিয়াছে, যাচ্ছি বটে তোর সঙ্গে, কিন্তু সেখানে যা কিছু করবি আর আমি মুখ বুঝে তাই সইব, তা মনে করিসনি যেন। রজনী তেমন মেয়ে নয়, অত নেশা ভাঙ করা তোর আর চলবে না। অঘোর বলিয়াছে, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু আমিও লোক বড় ভালো নয়, বুঝেছিস? সেখানে করিস করিস, সেখানে একটু বেতাল দেখলে আর আস্ত রাখবো না। সেই রাত্রে অঘোর আবার বাহির হইল। আর 20টা টাকা হইলে রজনীর ঋণ সমস্ত শোধ হইয়া তাহাদের সব খরচ কুলাইয়া যায়। অঘোর তাহার বিদেশ যাওয়ার উপকরণ স্বরূপ অকারণে অনেকগুলো বাজে জিনিস কিনিয়া পয়সা নষ্ট করিয়া আসিয়াছে। রজনী সেগুলোই বেচিয়া টাকা জোগাড় করিবার কথা বলিয়াছিল। অঘোরের আর নিজেকে বিপন্ন করিয়া কাজ নাই, কিন্তু অঘোর সে কথায় হাসিয়াছে মাত্র। বলিয়াছে, অঘোর দাস জিনিস বিলিয়ে দেয়, বেচে না, বুঝেছিস? তুই বাঁধা ছাদা করে সব ঠিক হয়ে বসে থাক দেখি, কাল ভোরের গাড়িতে কলকাতাকে কলা দেখিয়ে চলে যাব। আদালতে কাজের চাপ সেদিন অত্যন্ত বেশি। ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ইন্সপেক্টর কোনো মতে পূজার টাটটুকু বজায় রাখিয়া বলির পর বলি শেষ করিয়া চলিতেছে। ছোটোখাটো অপরাধের বিচারে রায় দিতে বিলম্ব হইবারও কারণ নাই। অনেকগুলি অপরাধের বিচার হইয়া যাইবার পর একজন আসামি হঠাৎ কাঠগড়ায় উঠিয়া বিষম গোলমাল শুরু করিয়া দিল। বুড়ো মর্দ ছাড়া পাইবার জন্য তাহার মিনতি ও শিশুর মতো কান্না দেখিয়া আদালতের লোকের পক্ষে হাসি সংবরণ করা কঠিন। বিচারক নামটা ভালো শুনিতে পান নাই। জিজ্ঞাসা করিতে কোর্ট ইন্সপেক্টর গড়গড় করিয়া যাহা বলিয়া গেল তাহার অর্থ এই যে আসামির নাম অঘোর দাস, লোকটা দাগি চোর, ইতিপূর্বে 5 জেল খাটিয়াছে এবং সেদিন আবার চুরি করিতে গিয়া ধরা পড়িয়াছে ইত্যাদি। আসামি তখন কাঠগড়া হইতে 2 হাত জড়ো করিয়া কাতরভাবে কাঁদিতে কাঁদিতে বলিতেছিল, হুজুর, ধর্মাবতার তাহাকে যেন এইবারটি মাফ করেন। সে চুরি করিবার চেষ্টা করিয়াছে, কিন্তু কিছুই লইতে পারে নাই। সে হুজুরের পা ছুঁইয়া ও ঈশ্বর সাক্ষী করিয়া শপথ করিতেছে যে সত্যই আর সে এমন কাজ করিবে না। এ পথ ছাড়িয়া দিতে সত্যই শেষ চায়। এবার জেল হইলে তাহার সর্বনাশ হইয়া যাইবে। কোর্ট ইন্সপেক্টর তাহাকে ধমক দিলেন। পুলিশ প্রহরী একটা রুলের গুঁতা দিল, কিন্তু লোকটা নাছর বান্দা। চোখের জল মুছিতে মুছিতে একই কথা সে বারবার বলিতে লাগিল। লোকটার কান্না একটু অসাধারণ হইলেও এই ধরনের বদমাইশের সহিত বিচারকের পূর্বেই পরিচয় হইয়াছে। কোর্ট ইন্সপেক্টরের বক্তব্য শেষ হইবার পর তিনি রায় দিলেন। ইন্সপেক্টর তাহা অনুবাদ করিয়া অঘোর দাসকে জানাইল। 5 বৎসর তাহার জেল হইয়াছে। অঘোর দাস খানিকটা স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর সে যে কাণ্ড করিয়া বসিল তাহা একেবারে অদ্ভুত। দেখা গেল হঠাৎ কাঠগড়া হইতে হুঙ্কার দিয়া লাফ মারিয়া উঠিয়া বিচারককে সে আক্রমণ করিয়াছে।
পুলিশ প্রহরী ও কোর্ট ইন্সপেক্টর সেই মুহূর্তে তৎপর হইয়া তাহাকে ধরিয়া না ফেলিলে সে কি কেলেঙ্কারি যে হইতো কে জানে। তারপর তাহারা তাকে পিছমোড়া করিয়া ধরিয়া রুলের গুতা দিয়া আবার কাঠগড়ায় আনিয়া ফেলিল। সে উন্মত্তের মতো তাহাদের হাত হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিতে করিতে তখনও গর্জাইতেছে। বিচারক বয়সে নবীন এবং সত্যই ভালো লোক, তাহার হৃদয় মন এখনো কঠিন হইয়া উঠে নাই। বিচার জিনিসটা এখনো তাহার কাছে শুষ্ক আইনের প্রয়োগ কৌশল মাত্র নয়, আসামির পিছনে রক্ত মাংসের মানুষ আছে ইহা এখনো তাহার স্মরণ থাকে। লোকটার অস্বাভাবিক কান্নার পর এই প্রকার আকস্মিক উত্তেজনায় তিনি একটু অবাক হইয়া গিয়াছিলেন। মনে হইতেছিল লোকটার এই অদ্ভুত ব্যবহারের গুড়ো কোনো অর্থ থাকিতেও পারে। বিচারককে আক্রমণের অপরাধে আসামির নতুন করিয়া বিচার হইল। বিচারক মহাশয় এবার শাস্তি যথাসম্ভব লঘু করিয়া তো দিলেনই, মনে সংকল্প করিলেন তাহার সম্বন্ধে ভালো করিয়া কর্মচারীকে দিয়া পরে খোঁজ লইবেন। বিচারক মহাশয় অবশ্য নানা কাজের চাপে সে কথা ভুলিয়া গিয়াছেন। তাহারও বা দোষ কি? অঘোরদাস এখনো জেলে পচিতেছে। নিরবচ্ছিন্ন বর্ষার রাতে এখনো নিশ্চয় কলিকাতার একটি কর্দমাক্ত নোংরা ও কুৎসিত পথের ধারে কেরোসিনের ডিবিয়ার ম্লান আলো দেখা যায়। ডিবিয়ার ধূমবহুল শিখাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ঝাপটা হইতে আড়াল করিয়া গভীর রাত্রি পর্যন্ত এখনো নিশ্চয় বিগত যৌবনা রূপহীনা রজনী এক রাত্রের অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে চাহিয়া প্রতীক্ষা করে। এখানেই শেষ হলো প্রেমেন্দ্র মিত্রের গল্প সংসার সীমান্তে। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল, পড়তে থাকুন বাংলা সাহিত্য। নমস্কার।